দেখছি তুমি একটা প্রবলেম ফেস করেছো। প্রবলেমটা হচ্ছে সেকেন্ড পেপার স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিজয়, কোনো প্রবলেম আছে হোমওয়ার্কে? আমি ঢাকা বোর্ড 16টা আমি পারিনি স্যার। ঢাকা বোর্ড 16, আচ্ছা। আর 19-এ কারো কোনো প্রবলেম থাকলে বলো। 19-এ কারো কোনো প্রবলেম নাই আশা করি। কুমিল্লা, কুমিল্লা 19। কুমিল্লা 19, আচ্ছা। কুমিল্লা 19, গুড। ওকে, তাহলে আমরা দেখি কি বলেছে। পাশের বর্তনীতে দুটি সমান্তরাল পাত ধারক যুক্ত করা হয়েছে, যাদের দুটি পাতের ব্যবধান বলে দেওয়া আছে 0.5 সেন্টিমিটার, ধারকত্ব বলে দেওয়া আছে 60 পিকোফ্যারাডে। পরবর্তীতে C1 ধারককে কাগজ দ্বারা পূর্ণ করা হলো এবং C2 এর মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। তার বইয়ের ধারকত্ব 600 পিকোফ্যারাডে দেওয়া আছে। 600? বইতে কি 600 দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, 600 যাই হোক, আমরা 60 দিয়েই করি। এখানে যেহেতু 60 আছে আমরা 60 দিয়েই করি। ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল কত? ক নাম্বারটা কি পারছো সবাই? ক নাম্বারটা জি স্যার, ক পেরেছি। ক পারা উচিত। ক কোনটা দিয়ে করছো? ক কোনটা দিয়ে করছো? ওই যে এপসাইলন নট a বাই d, তাই না? এটা দিয়ে করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ধারকের পাতের ক্ষেত্রফল a এর মান বের করতে বলেছে। আর খ নাম্বার কি বলেছে? ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে, এই যে C1 আর C2 এই মুহূর্তে ধারকটা যেরকম আছে, ঠিক আছে, এই মুহূর্তে তুমি সঞ্চিত শক্তিটা বের করে ফেলবা কত হয় প্রথমত, ঠিক আছে? স্যার ক নাম্বারটাই প্রবলেম স্যার, মানে অ্যানসার মিলে না, স্যার। অ্যানসার মিলে না, হয়তো বা 60 এর জায়গায় অন্য কিছু দেওয়া আছে। তো শুরুতে ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল কত? এখানে এটা হচ্ছে সি এর মান, যে 600 পিকোফ্যারাড, এটা হচ্ছে সি এর মান 10 ইনভার্স 12। আর এটা হচ্ছে কিসের মান? ডি এর মান। আর এপসাইলন নট এর মান তো এই যে এখানে দেওয়াই আছে, ঠিক আছে? তুমি এর মান পেয়ে যাবা, যেটা আসবে ওইটাই লিখবা, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নাই। আর খ নম্বরে বলেছে ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। ওরা বলেছে যে C2 এর মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। C2 যে ধারক, এই ধারকে হচ্ছে গিয়ে কি করা, C1 ধারকে কাগজ প্রবেশ করানো হয়েছে, আর যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে 3.5। আর C2 এর ধারকে যেটা করা হয়েছে, পাতলা পাত প্রবেশ করানো হয়েছে। পাতলা পাত যেহেতু প্রবেশ করানো হয়, তাহলে পাতলা পাতটা কিসের তৈরি? অবশ্যই কিসের? এই যে বলছি, দাঁড়াও, ধাতব পদার্থের তৈরি। মানে যে C1 ধারকে কাগজ প্রবেশ করানো হয়েছে, তাহলে C1 ধারকের জন্য ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। আর C2 ধারকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি একটা পাতলা পাত প্রবেশ করানো হয়েছে। সমান্তরাল পাত ধারকটা যেই ম্যাটেরিয়ালের তৈরি, ওই ম্যাটেরিয়াল একটা পাতলা পাত ধারক, একটা ধারক মানে একটা প্লেট তৈরি প্রবেশ করানো হয়েছে। মানে কি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে C1, ওকে, এখানে একটা কি করা আছে? কাগজ আছে, এটা হচ্ছে গিয়ে কাগজ। আর এটা হচ্ছে গিয়ে C2 ধারক, এটা হচ্ছে গিয়ে কি একটা মেটাল, এখানে একটা প্লেট প্রবেশ করানো হয়েছে। সেই প্লেটটা কিসের তৈরি? অবশ্যই মেটালের তৈরি। যদি মেটালের তৈরি হয় তাহলে বলো, মেটাল কি তড়িৎ পরিবাহী নাকি অপরিবাহী? বলো দেখি। মেটাল হচ্ছে কি তড়িৎ পরিবাহী, তাই না? যেহেতু এখানে পাতলা প্লেটটা যেটা দিয়ে তৈরি, ওই রকমই একটা প্লেট প্রবেশ করানো হয়েছে, তাহলে এই প্লেট এই C2 এর উপর কোনো, এইটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ এই প্লেট প্রবেশ করানো, কারণ এটা যেহেতু তোমার ডাই ইলেকট্রিক না, এটা যেহেতু তোমার একটা পরিবাহী, বা আমাদের হচ্ছে গিয়ে এখানে তো এটা তো ওই যে আমরা তো বলেছিলাম যে এই মাঝখানে যদি আমরা একটা কোনো অপরিবাহী পদার্থ রাখি তাহলে একটা ধারক তৈরি হবে, কিন্তু আমরা তো এখানে এই মেটাল, এই প্লেটটা যেটা দিয়ে তৈরি, ওই রকমই একটা প্লেট প্রবেশ করানো হয়েছে। তাহলে এই C2 এর মান প্লেট প্রবেশ করানো, মেটাল প্লেট প্রবেশ করানোর আগে যেরকম ছিল এখনো কিরকম থাকবে? একই রকমই থাকবে। কারণ এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো পাস করবে, এই মেটাল এটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ মেটাল নিজেই তড়িৎ পরিবাহী। বুঝা গেছে? শুধু কার মান চেঞ্জ হবে? C1 এর মানটা চেঞ্জ হবে, আর C2 এর মান আগে থেকে যেটা ছিল সেরকমই থাকবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে প্রতিটি ধারকের ধারকত্ব কত? 60 পিকোফ্যারাড, তাই তো? এরকম বলা হয়েছে না?
তাহলে সি ওয়ান প্রথমে কত ছিল? সি ওয়ান ছিল হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, তাই না? এই পুরো জিনিসটার মান কত ছিল বলতো? 60 পিকো ফ্যারাডে। এখন এই মুহূর্তে আমি একটু সুন্দর করে ম্যাথটা করে দিই, তাহলে হচ্ছে কি তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। খ নাম্বারটা, ঠিক আছে? খ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা লিখে ফেলি সি ওয়ান সমান সমান নতুন সি ওয়ানকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে কত হবে? কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। কে এর মান যদি 1 হইতো তাহলে আমরা শূন্য মাধ্যমে আছে, কিন্তু যেহেতু এখন ডিফারেন্ট মাধ্যমে আছে তাহলে সি ওয়ান প্রাইমটা কত হবে? কে এর মান তো তুমি জানো, কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 3 দশমিক কত, 3.5 না 3.35 এটা। আর এই যে এই পুরোটার মান কত? এই পুরোটার মান তো সি ওয়ানই ছিল, বুঝতে পারছো? তাহলে সি ওয়ান প্রাইম কত হবে? 3.5 ইন্টু কত, 60 পিকোফ্যারাড হয়ে গেল। আর সি টুটা কি ছিল? যা ছিল তাই থাকবে, 60 পিকোফ্যারাড ছিল, এটাই থাকবে। তাহলে আমাদের নতুন তুল্য ধারকত্ব কত হবে? সিপি, সেটা কত হবে? এই যে এটা যোগফল এটা, 210 তাই না? এটা এটা সিপি এটা কত হবে? 200 5 6 30 10 80, 210, আর এটা কত? 60। লিখে ফেলো 210 প্লাস 60 সমান সমান কত? 270 পিকোফ্যারাড। ওকে, আমরা কত ভোল্টেজের সাথে যুক্ত করেছি কোশ্চেনে? কোশ্চেনে আমরা যুক্ত করেছি হচ্ছে গিয়ে 20 ভোল্টেজের সাথে, তাই না? 20 না 200? 200 ভোল্টেজের সাথে। তাহলে আমাদের সঞ্চিত শক্তি কত হবে? নতুন সঞ্চিত শক্তিকে ইউ প্রাইম দিয়ে যদি প্রকাশ করি তাহলে কত হবে? হাফ সি ভি স্কোয়ার। তো ভি এর মান তুমি জানো, সি এর মান তুমি দেখতে পাচ্ছ কত আছে, তাহলে তো হয়ে যাবে। আর শুরুতে তোমার কত ছিল? সেটা শুরুতে ইউ এর মানটা যেটা ছিল সেটা হাফ সি ভি স্কয়ার দিয়ে বের করে ফেলবা। এখানে হবে সিপি, এটাকে প্রাইম যদি বলো তাহলে সিপি প্রাইম ভি স্কয়ার। আর আগে কত ছিল? হাফ সিপি ভি স্কয়ার। সিপি এর মান কত? সিপি প্রাইম এর মান হচ্ছে 270, আর সিপি এর মান কত? 60, আর 60 কত হবে? কি বুঝতে পারছো আমার কথা, নাকি কনফিউশন আছে এখনো? এটা হবে 10^12, আর এখানে কত? 200 স্কয়ার, আর এখানে কত হবে? হাফ ইন্টু সিপি কত? 60 প্লাস 60 120 হবে না? 120 10^12 ইন্টু কত হবে? 200 স্কয়ার। এই হচ্ছে গিয়ে পরবর্তীতে সঞ্চিত শক্তি, আর এটা হচ্ছে পূর্বের সঞ্চিত শক্তি। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা সঞ্চিত শক্তির যে পরিবর্তন, কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তনের মান জানতে আছে কিরূপ, কোশ্চেনে বলা আছে যে কিরূপ পরিবর্তন হবে এরকম। তাহলে আমাদের পরিবর্তনটা কি? এটা কত হবে? ইউ প্রাইম মাইনাস ইউ। পরিবর্তনটা ক্যালকুলেশন করে দেখা দিতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার এটা? জি স্যার। বলো, কারো কোনো কনফিউশন থাকে? ওকে, এরপর কুমিল্লা ছাড়া আর কোনটা প্রবলেম আছে বলো দেখি। স্যার ঢাকা 2019 বোর্ড 2016। ঢাকা বোর্ড 2016। আচ্ছা 2016। ওকে, দাঁড়াও আমি তোমাদের একটু দেখাচ্ছি কোয়েশ্চেনটা। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। এখানে আর ছিল 18 সালের কোয়েশ্চেন, তো সমস্যা হওয়ার কথা না। 2017 সালের রাজশাহী বোর্ড প্রবলেম আছে? 2017 সাল রাজশাহী বোর্ড, আবার বলো। স্যার এটাতে রাজশাহী 2017 রাজশাহীতে আমার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, শুন, প্রথমটা তো পারবা, ক নাম্বার রাইট, রেসপন্স করবা সাথে হ্যাঁ স্যার সাথে। এটা বুঝতে ক নাম্বার পারবা। বলো তো সর্বোচ্চ পরিমাণ শক্তি পেতে হলে তোমার সূত্র কি ছিল? হাফ সি ভি স্কয়ার না, তাই না? স্যার। সঞ্চিত শক্তির মান হাফ সি ভি স্কয়ার। তুমি কি ভি এর মান পরিবর্তন করতে পারবে? পারবে না কিন্তু, কারণ এখানে 12 ভোল্ট আছে, 12 ভোল্টই ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে সি ওয়ান সি টু সি3 এরা কিভাবে আছে? শ্রেণীতে আছে। এদেরকে কি করতে হবে? মানে বিভিন্ন ভাবে কানেকশন দিতে হবে, সমান্তরালে কানেকশন দিতে হবে, অথবা দুইটাকে সমান্তরাল একটাকে সিরিজ, বা দুইটাকে সিরিজ একটাকে সমান্তরাল, এইভাবে কানেকশন দিতে হবে। কিন্তু খেয়াল করে দেখো,
তুমি ধারকের মান সর্বোচ্চ, তুল্য ধারকের মান সর্বোচ্চ কখন পাবা? যখন তিনটা ধারককে কি সমান্তরালে সংযুক্ত করবা, সেরকম হবে না? খেয়াল করে দেখো তো, সমান্তরাল ধারকের তুমি যখন তিনটা ধারক সমান্তরালে থাকে তখন আমরা কি হয়, C1 প্লাস C2 প্লাস C3 যোগ হয়ে যায় না? তিনটা জি স্যার। যোগ হয়ে যায়। কিন্তু এখানে সিরিজে থাকলে কি হয়, অপোজিট রাশি হয়ে তারপর যোগ হবে। তাহলে অপোজিট রাশি হয়ে যোগ হলে সি এর মান সবচেয়ে বেশি পাওয়া সম্ভব, নাকি নরমালি সিরিয়ালি যোগ হয়ে গেলে সি এর মান সর্বোচ্চ পাওয়া সম্ভব? বলো তো, বুঝতে পারছো না কনফিউশন আছে এখানে? ম্যাথটা, হ্যাঁ কনফিউজড। আমাদের ম্যাথটা যেটা হচ্ছে, খেয়াল করে দেখো, একটার মান ছিল 2, একটা দুইটা, আর বাকি দুইটার মান ছিল কত, 4 4 করে। এখন তুমি যদি মনে করো তিনটাকে সিরিয়ালি কানেকশন করে দাও, সিরিজে কানেকশন করে দাও, এটা ছিল 2, এটা ছিল 4, এটা ছিল 4, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 2 ইনভার্স প্লাস কত 4 ইনভার্স প্লাস কত 4 ইনভার্স, এই তারপর পুরোটাকে আবার ইনভার্স করে দিব আমরা, তাই না? বুঝতে পারছো জি এটা স্যার। কত আসে? এটা আসে 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স কত আসে, 2। তারপর এটা একটু করে, এটা যে মানটা আসবে, ঠিক আছে আমি একটু করে ফেলি। এটা আসে 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স, এটাকে আবার ইনভার্স করলে আমাদের সিএস এর মান আসে হচ্ছে 1, কিন্তু সিএস এর মান আসছে 1। এখন তুমি যদি এটাকে সমান্তরালে সংযুক্ত করো তিনটাকে, তাহলে সিপি কত আসবে বলো তো? 2 প্লাস 4 প্লাস 4 কত আসলো? 4 4 8 আর 2 কত আসছে? 10, রাইট? তো সিরিজে কানেকশন জি দিলে স্যার। তুল্য ধারকের মান আসছে 1, আর সমান্তরালে ধারককে সমান্তরালে সংযোগ দিলে তুল্য ধারকের মান কত আসছে? 10 আসছে। আবার শক্তির রাশিমালা কি ছিল? হাফ সি বি স্কয়ার। সি এর মান যদি বাড়তে থাকে, শক্তির মানও কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তুমি কিভাবে যদি এনার্জি বেশি সংখ্যক শক্তি পেতে চাও, তুমি কি সিরিজে কানেকশন দিবা না সমান্তরালে? সমান্তরাল। সমান্তরালে। তাহলে তুমি বলবা যে ধারক তিনটিকে এইভাবে সমান, একে পরীক্ষার হলে এইভাবে ড্রয়িং করে একে, তারপর তুল্য ধারকত্ব বের করে তারপর কাজ করে দিতে হবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি আরেকটু চেক করে দিবা। চেকটা কিরকম করবা? তুমি হচ্ছে গিয়ে, আমি মনে করো এখানে 2 ওহম আছে, 2 আছে, এখানে আবার 4, এটাকে আবার 4, আমি তো এইভাবে কানেকশন দিতে পারি নাকি? রাইট? বাকিরা কি বলে, এভাবে তো কানেকশন দিতে পারি আমরা, পারি না? পারি। কিন্তু এটাকে মনে করো 2 রাখলা, এটাকে 4, এটাকে 4, তাহলে বলো তো এখান থেকে রেজাল্টটা কত আসবে? 4 আর 4 কত আসবে? 8, রাইট? 8 8। তাহলে এটার পরবর্তী স্টেপটা কি হবে? 2, আর এখানে কত আসবে? এটা হবে 2, এটা হবে 8। তাহলে এই দুইটা রেজাল্টটা কত হবে? 2 ইনভার্স 1 by প্লাস 8 ইনভার্স প্লাস ইনভার্স, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে আমি একটু দেখে নেই রেজাল্টটা কত আসে। 8 ইনভার্স প্লাস 1.6 2 ইনভার্স প্লাস ইনভার্স, এটা আসে 1.6 ফ্যারাড। তাহলে আমি দেখতে পাচ্ছি একমাত্র তিনটা ধারকের যদি আমি পরপর সবাইকে সমান্তরালে যুক্ত করি, তবেই কেবলমাত্র সি এর মান সবচেয়ে বেশি পাওয়া সম্ভব। আর সি এর মান সবচেয়ে বেশি পেলেই আমি কেবলমাত্র কি শক্তির মানও কি সবচেয়ে বেশি পাবো। বুঝা গেছে? এভাবে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ঢাকা রাজশাহী বোর্ড 17 হয়ে গেল। এবার আমরা আসি নেক্সট আরেকটা কোশ্চেনে, যে তোমাদের নেক্সট আর কোথায় কার সমস্যা আছে। তারপর আমি জিজ্ঞেস করি একটু, যে এখানে ঢাকা বোর্ড 16 বলছো প্রবলেম আছে, রাইট? বিজয় বলছিলে যে চিত্রে দুইটি সমান্তরাল পাত দেখানো হয়েছে, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 এর ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার, আর চিত্র 2 এর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কত? 2 সেন্টিমিটার স্কয়ার। আমি একটু জুম করে নিলাম, ওকে? দরকার লাগলে আরেকটু ক্লিয়ার করি। তো এখন আমাদের গ নাম্বার কি বলেছে, যে চিত্র 1 এ পাতদ্বয়ের বিভব পার্থক্য, পাতদ্বয়ের বিভব 2 ভোল্ট। এখানে কোশ্চেনে একটা ছোট ভুল লিখেছে ওরা। কি ভুল লিখেছে বলো? বলো, কে বলতে পারবা? আচ্ছা বিভব এটা বিভব পার্থক্য এখানে হবে স্যার। বিভব পার্থক্য হবে, ঠিক আছে? কোশ্চেনে এগুলো ছোটখাটো ভুল, এগুলো স্কিপ করে যেতে হবে, ঠিক আছে? কারণ দেখা যায় তারা হুড়া করে হয়তোবা কোশ্চেন টাইপিং করার সময় এগুলো ভুল হয়ে যায়। যাই হোক, চিত্র 1 এর বিভব পার্থক্য 2b হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। এটা তো পারার কথা, পারছো না এটা নাকি? জি স্যার। কনফিউশন? এটা পারছো কিভাবে? সঞ্চিত শক্তির রাশিমালা হাফ সি ভি স্কয়ার। তো
আমাদের ইসের মান কিভাবে বের করছো? স্যার সিভি সিভি আচ্ছা স্কয়ার, সি ওইরকম করে মানে হচ্ছে কিউ কি ভি দিয়ে করেছি। কিউ বাই ভি, তার মানে কিউ বাই ভি দিয়ে করা যায়, তাই না? কিউ বাই ভি এটা দিয়ে করা যায়। আচ্ছা, আশা করি পাবা। কিউ এর মান কত? 2 কুলম্ব, অনেক বড় মান। আর ভোল্টেজ কত? 2 ভোল্ট। হয়ে গেল। নাম্বার ঘ, 1 ও 2 চিত্রের ধারকের পাতগুলোকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান কি হবে? সমান হবে। এখন প্লেটের ক্ষেত্রফল তো আমরা পরিবর্তন করতে পারবো না চিত্র 2 এর, কিন্তু তাদের মধ্যে কি গ্যাপ বাড়াতে কমাইতে পারবো না? নাকি পারবো? পারবো? আশা করি স্যার পারবো। পারবো। ম্যাথটা সুন্দর আছে, আমি করে দিচ্ছি। ওকে, এখানে আমরা, তুমি বেসিক্যালি একটা সার্কিটে, তুমি যখন একটা পরবর্তীতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হবা, বা পরবর্তীতে তোমরা যখন সবাই ভালো ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা এরকম বড় মানের কোনো বড় কাজগুলা করবা, তখন তোমাদের যখন সার্কিট বোর্ড তোমাদেরকে বলবে যে সার্কিট বোর্ড বানাও, তখন তুমি একটা ধারক নিয়ে সার্কিটে বসায় দিবা। এখন এখন কিন্তু খেয়াল করে দেখবা কম্পিউটার কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। ঠিক আছে, কম্পিউটার ছোট হয়ে আসতেছে। কেন? কারণ কম্পিউটারে যে মাইক্রো চিপ গুলো ইউজ করা হয়, এইগুলাকে আস্তে আস্তে ছোট করে ফেলতেছে। যেমন খালি চোখে দেখাও যায় না এমন কিছু মাইক্রো চিপ আছে। এখন তুমি ধারক ব্যবহার করবা কম্পিউটারে বা কম্পিউটারের মাদারবোর্ডে। এখন তোমাকে বললো যে কম্পিউটার মাদারবোর্ডে ধারক ব্যবহার করো যাতে করে এনার্জিটা বেশি হয়। এখন তুমি বুঝলা বা তোমার মাথায় আসবে যে আমি যদি হাই এনার্জি বিশিষ্ট একটি ধারক কম্পিউটারের মাদারবোর্ডে ব্যবহার করতে চাই, তাহলে আমার কি সি এর মান বেশি হইতে হবে, রাইট? এখন তোমাকে ডিজাইনার বললো যে আপনি সমান্তরাল পাত ধারক ব্যবহার করেন। তখন তুমি কি করবা? তুমি জানো সমান্তরাল পাত ধারকের সূত্র কি ছিল? বলো দেখি, সমান্তরাল পাত ধারকের সূত্র কি ছিল? সি ইকুয়ালস টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। সমান্তরাল পাত দেখতে কিরকম? এরকম দুইটা প্লেট, তাদের মাঝখানে একটা দূরত্ব বজায় রাখতে হয়। এখন তুমি যদি ওই মাদারবোর্ডে সি এর মান বাড়াইতে চাও, তখন তুমি কি ওই মাদারবোর্ডে কি ক্ষেত্রফলের মান বাড়াবা ধারকের, নাকি দূরত্ব কমাবা? বলো তো কি করতে চাও? দূরত্ব কমাবো। দূরত্ব কমাইলে কি হবে? ওই মাদারবোর্ডে তুমি যদি ক্ষেত্রফল বাড়াও, সেই ক্ষেত্রে ধারকত্বের মান বাড়তেছে। দূরত্ব কমাইলেও ধারকত্বের মান সি এর মান বাড়ছে। কিন্তু তুমি যদি ক্ষেত্রফলের মান বৃদ্ধি করতে থাকো, ক্যাপাসিটি আস্তে আস্তে এই ক্ষেত্রফল এটা কি আস্তে আস্তে বড় হইতে থাকবে, এটাও আস্তে আস্তে বড় হইতে থাকবে। যদি ক্ষেত্রফল বাড়তে থাকে, তোমার মাদারবোর্ডে কি জায়গা বেশি নেবে, মাদারবোর্ডে জায়গা বেশি নিলে মাদারবোর্ডের আকারও বড় করতে হবে। তাহলে কি হবে? কম্পিউটারের মাদারবোর্ড বা মোবাইল ফোনের মাদারবোর্ড এগুলা কি হবে? আস্তে আস্তে বড় হইতে থাকবে। সো আলটিমেটলি কি হবে? আমরা কিন্তু ভালো একটা ডিজাইন পাবো না, কারণ আকার বড় হয়ে গেলে তো এটা ক্যারি করা অনেক মুশকিল, তাই না? এই কারণে কি করতে হবে? আমি যদি দূরত্ব কমায় দেই, তাহলে কি হবে? আমার সি এর মান বেড়ে যাবে। তো আমাদের এই ম্যাথটা যেটা তোমাদেরকে দিয়েছে, এই ম্যাথটা হচ্ছে এইরকমই মানে কনসেপ্টের একটা ম্যাথ। আমাদেরকে বলেছে যে দুইটা ধারক দেওয়া হয়েছে, এখানে একটা ধারক সমান্তরাল ধারক, এইখানে আরেকটা সমান্তরাল ধারক। ওকে, পাত ধারক। এখন এই ধারকের ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, আর এই ধারকের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এটাকে A1, এটাকে A2, এটা হচ্ছে গিয়ে কত? 2 সেন্টিমিটার স্কোয়ার। এই ধারকের মধ্যবর্তী দূরত্ব মনে করো D1, এই ধারকের মধ্যবর্তী দূরত্ব মনে করো D2। তাহলে এই ধারকের সি এর মান কত হবে? এপসাইলন A1 বাই D1, এটা কত হবে? এপসাইলন নট A2 বাই D2। তুমি মনে করো শূন্য মাধ্যমে নাই, তাহলে তুমি এপসাইলন লিখো। আমাদেরকে কোশ্চেনে বলেছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে বা কিভাবে স্থাপন করলে ধারকের উভয় সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমান হয়। তাহলে তুমি কোশ্চেনের মতো করে লেখা দাও, অ্যাকর্ডিং টু কোশ্চেন C1 সমান সমান C2 হইতে হবে। এখন তুমি যদি সবগুলো মান এখানে বসায় দাও, A1 এখানে লিখবা, D1 এখানে লিখবা, এপসাইলন এখানে লিখবা, A2 এখানে লিখবা, D2, এটা ক্যান্সেল। আর তুমি কি করবা? A1 এর মান কত? 4 সেন্টিমিটারে রাখো। D1 সেন্টিমিটার স্কয়ারে রাখো। ঠিক আছে, এখানে লিখবা 2 সেন্টিমিটার স্কয়ার, এখানে কত লিখবা? D2। এখানে দেখো সেন্টিমিটার স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। এন্ড D2 টাকে এই পাশে যদি নিয়ে নাও, অথবা D1 কে, এই যে D1 কে ওই পাশে নাও, 2 কে এই পাশে নাও, তাহলে এখানে কত হবে? 4/2, আর এখানে কত হবে? D1/D2। আলটিমেটলি D1/D2 দেখা যাচ্ছে লেখা? D1/D2 কত আসবে? জি স্যার।
কত আসবে 2 2 বাই 1। অতএব আমরা বলতে পারি এই পাশে যদি লিখি তাহলে বলতে পারবো যে d1 অনুপাত d2 ইকুয়াল কত 2:1। মানে প্রথম ধারক আর দ্বিতীয় ধারকের মধ্যবর্তী দূরত্বের অনুপাত যদি আমরা 2:1 করে দেই, মানে একটার দূরত্ব আরেকটার দ্বিগুণ করে দেই, কোনটার দূরত্ব বা প্রথম ধারকের দূরত্ব যদি দ্বিতীয় ধারকের দূরত্বের দ্বিগুণ রাখি, তাহলে কেবলমাত্র কি হবে, আমাদের উভয় ধারকের ধারকত্ব কি হবে, সমান হবে। বুঝতে পেরেছো এখন? বলো। জি স্যার। এভাবে চিন্তা করবা, তাহলে দেখবা ম্যাথ গুলো অনেক মজা লাগতেছে, বা ম্যাথ গুলো তুমি ক্যালকুলেশন করে তুমি একটা মেইন থিমটা বুঝতে পারছো। তো আশা করি এইগুলা তোমরা পারবে। আর ধারকের ম্যাথ গুলা দেখতেই পাচ্ছ খুবই সহজ। ধারক পর্যন্ত কমপ্লিট তোমাদের হয়ে গেছে, তার মানে তোমাদের তোমাদের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতে যে সৃজনশীল যদি আসে পরীক্ষাতে, তুমি 100% সৃজনশীল পারবা। ওকে, 100% মানে সৃজনশীলের তোমার প্রিপারেশন 100% নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ওই ক খ এবং এমসিকিউ এর জন্য গাউসের ল থেকে কোয়েশ্চেন হয়। গাউসের ল থেকে কখনো সৃজনশীলের গ আর ঘ থেকে কোয়েশ্চেন কখনো হয় নাই এখন পর্যন্ত। মানে সৃজনশীল হওয়ার পর থেকে গাউসের ল থেকে সৃজনশীলের কোয়েশ্চেন হয়নি, কিন্তু গাউসের ল থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন হয়, ক খ থেকে অনেক কোয়েশ্চেন হয়। তো প্রতিটা মার্কস আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে গাউসের লটা পড়বো, ঠিক আছে? গাউসের ল কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করব। একটু কনসেপ্টটা একটু কঠিন, ঠিক আছে? ইমাজিনারি, পুরোটাই তোমাকে বা আমাদেরকে কল্পনা শক্তি বাড়াইতে হবে গাউসের লটা ভালো মতো করে একটু বুঝতে হইলে, ঠিক আছে? দেখি আমরা গাউসের সূত্র কি বলতে চাচ্ছে। আচ্ছা, আজান হবে এখন, আমি 2 মিনিট একটু বিরতি নেই, আজানটা শেষ হলে তারপর কথা বলছি। গাউসের সূত্রটা কি, বা গাউসের সূত্র আমাদেরকে কি বলতে চায়, সেগুলো নিয়ে একটু কথা বলি। গাউসের সূত্র পড়ার আগে আমাদেরকে শুরুতে যে বিষয়টা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাস্ক, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে ধারণা থাকতে হবে তড়িৎ ফ্লাস্ক এই জিনিসটা কি, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্স কি, এটা হচ্ছে গিয়ে আমরা যে তড়িৎ বলরেখা পড়েছি সেটাই বলতে পারো, তবে এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। যেমন মনে করো, এভাবে চিন্তা করতে পারো যে একটা তড়িৎ ক্ষেত্র থেকে কিছু বলরেখাগুলো এরকম বেরোচ্ছে, ঠিক আছে? এরকম অনেকগুলা বলরেখাগুলো এরকম বলরেখা বেরোচ্ছে সুন্দর মতো তড়িৎ ক্ষেত্র থেকে। এখন আমি যদি মনে করো একটা ক্ষেত্রফল মানে একটা বস্তু বা যে একটা পেজ রেখে দেই, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে কয়টা বলরেখা বেরোচ্ছে, আমি মনে করো গুনলাম 1 2 3 4 5। তাহলে কি হচ্ছে, তুমি মনে করো এটা হচ্ছে একটা পেজ, এই পেজের ভিতর দিয়ে কি হচ্ছে, এক পাশ দিয়ে প্রবেশ ঢুকে আর আরেক পাশ দিয়ে কি হচ্ছে, তড়িৎ বলরেখাগুলো বের হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তাহলে সবগুলোই এই 5টা বলরেখা কি পেজ গুলাতে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে খুব সুন্দর মতো বের হইতে পারতেছে। আচ্ছা, এখন যদি আমি এইখানে যে পেজটা ড্র করেছিলাম, ঠিক আছে, এই পেজটাকে যদি আমি এইভাবে ড্র না করে, মনে করো পেজটাকে আমি এইভাবে ড্র করলাম, আমাদের যে পেজটা ছিল সেটা পেজটা হচ্ছে আমি এইভাবে প্লট করলাম, ঠিক আছে পেজটা। তাহলে কি দেখতে পাচ্ছি, এই পেজে 3টা বলরেখা একটা পেজের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে বের হচ্ছে, রাইট? তাহলে এটা হচ্ছে গিয়ে কি তলের উপর নির্ভর করে, যে এই তল এই বরাবর যে একটা তল কল্পনা করে থাকি, তাহলে এই তল বরাবর কি পরিমাণে কিছু বলরেখাগুলো বের হচ্ছে। তো তড়িৎ বলরেখাগুলো হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র দিয়ে যে ফ্লাক্স গুলো বের হয়, যে নাম্বার অফ তড়িৎ তড়িৎ ফ্লাক্স হচ্ছে তড়িৎ ক্ষেত্র থেকে যে বলরেখাগুলো বের হয়, এটা তার একটা তল কল্পনা করে যদি থাকি, তাহলে ওই তলের ভেতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স গুলা বের হচ্ছে সেটা মান, কি পরিমাণে বলরেখাগুলো বের হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স আমাদেরকে বোঝায়। তড়িৎ ফ্লাক্স হচ্ছে কি এটা হচ্ছে নাম্বার অফ বলরেখার পরিমাণটাকে মূলত আমরা আলোচনা করে থাকি বা বুঝাইতে থাকি বা বুঝিয়ে থাকি। তো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে বা জানতে হবে যে একটা কল্পনা অতীত বা একটা যদি তল আমি কল্পনা করে থাকি, তাহলে ওই তলের ভেতর দিয়ে কি পরিমাণে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে সেটা হচ্ছে কি ক্যালকুলেশন করা মূলত। ওকে, তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে এখানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন,
ওকে, যেটা আমরা অলরেডি ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্যারেক্টার সম্পর্কে অলরেডি পড়ে আসছি। এখন আমরা ক্যালকুলেশন করব যে এই তড়িৎ ফ্লাক্সটা কিসের উপর নির্ভর করে। আচ্ছা, তড়িৎ ফ্লাক্সকে আমরা হচ্ছে গিয়ে ফিজিক্স বইতে ফাই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এটা হচ্ছে PHI, ফাই, এটা হচ্ছে একটা গ্রিক লেটার। ওকে, তড়িৎ ফ্লাক্সকে আমরা হচ্ছে ফাই দিয়ে প্রকাশ করব। এখন আমরা একটু দেখি যে তড়িৎ ফ্লাক্সটা কিসের সাথে সম্পর্কিত। তড়িৎ ফ্লাক্স হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের তড়িৎ ক্ষেত্রের সাথে তো অবশ্যই সম্পর্কিত হবে, আর সম্পর্কিত হবে ক্ষেত্রফলের সাথে। ক্ষেত্রফল যদি তোমার যদি আকার ছোট হয় কোন একটা ক্ষেত্রফলে, তাহলে ওটার ভিতরে যে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন কম হবে, আর যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন কি হবে, বেশি হবে। তো তড়িৎ ফ্লাক্সকে এই কারণে ডি ফাই দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা হচ্ছে গিয়ে এরকম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এবং আমি যদি মনে করো এখান থেকে কিছু ফিল্ড লাইন গুলা বের হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা, আমি যদি মনে করো ছোট একটা ক্ষেত্রফল কল্পনা করে নেই, এই ক্ষেত্রফলটাকে আমি যদি ডিএস দিয়ে প্রকাশ করে থাকি, এই ক্ষেত্রফলটাকে যদি আমি ডিএস দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে তড়িৎ ফ্লাক্সের নাম্বারটা হচ্ছে ই ইন্টু ডিএস, এই ক্ষেত্রফলের সাথে। কারণ ক্ষেত্রফল বেশি হলে তড়িৎ ফ্লাক্সের সংখ্যা বেশি হবে, ক্ষেত্রফল কম হলে তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কি হবে, কম হবে। আর ইন্টেন্সিটির উপর কেন ডিপেন্ড করবে, কারণ একটা তো ইন্টেন্সিটি মূলত বা প্রাবল্য আমাদেরকে বোঝায় একটা ফিল্ড কতটা পাওয়ারফুল। যদি একটা ফিল্ড বেশি পাওয়ারফুল হয়, খেয়াল করে থাকো, একটা ফিল্ড যদি বেশি পাওয়ারফুল হয়, ই এর মান আমরা কিভাবে এক্সপ্রেস করি, 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই কি, আর স্কয়ার, রাইট। আরটাকে মনে করো ফিক্সড, তাহলে এটা কিসের উপর ডিরেক্টলি নির্ভর করে, চার্জের উপর। তো একটা ফিল্ড যদি তোমার চার্জের পরিমাণ বেশি হয় তাহলে ওই ফিল্ডের প্রাবল্যের মানও বেশি হবে, আর প্রাবল্য যদি বেশি হবে তাহলে আমরা বুঝবো ওই ফিল্ড থেকে নাম্বার অফ ফিল্ড লাইনের পরিমাণও হচ্ছে গিয়ে বেশি, কারণ ও হচ্ছে গিয়ে সব অনেক দ্রুত বা অনেক শক্ত করে বা অনেক পাওয়ারফুলি কোন একটা নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জের উপর একটা প্রভাব বিস্তার করতে চায়। এই কারণে আমরা তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের উপর নির্ভর করে, কারণ তার সে কতটুকু পাওয়ারফুল সেটার উপর নির্ভর করে, আর ক্ষেত্রফল ডিএসটা হচ্ছে গিয়ে কি, ক্ষেত্রফল। ওকে, এই জিনিসটা আমরা আবার আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পড়বো চ্যাপ্টার 4 আমরা আবার পাবো ফ্লাক্স সম্পর্কে। এই কারণে আমরা এইভাবে ম্যাথমেটিশিয়ানরা ফ্লাক্সটাকে তড়িৎক্ষেত্রের প্রাবল্য এবং ক্ষেত্রফলের সাথে এইভাবে লিখে। এখন কথা হচ্ছে এখানে ডট গুণফল কেন দিয়েছে, এখানে তো ক্রস দিতে পারতো। ডট গুণফল এই কারণে দিয়েছে কারণ ফ্লাক্সটা মূলত আমাদেরকে ডিফাইন করে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, তো এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এই কারণে আমরা হচ্ছে একটা ডট গুণফল দিয়েছি। তো ডট গুণফল যদি আমি উঠায় দেই তাহলে আমাদের টোটাল ফ্লাক্সের পরিমাণটা কি হবে, টোটাল ফ্লাক্সটা হবে ই ইন্টু কত হবে, ডিএস, এটা হবে। বুঝা গেছে, এটাও একটা ভেক্টর রাশি, এটাও একটা ভেক্টর রাশি। ওকে, এখন মনে করো এটা হচ্ছে আমাদের একটা পেজ, এই পেজের এই পাশ থেকে কিছু বড় রেখা প্রবেশ করতেছে, এই পাশ থেকে বের হচ্ছে, একদম পেজ থেকে লম্বলম্বী, পেজের ভেতর লম্বলম্বী ভাবে প্রবেশ করলো, লম্বলম্বী ভাবে বের হইলো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে। ওকে, আর ক্ষেত্রফল, এই পেজের যে ক্ষেত্রফল, বলতো ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হয়, বা ক্ষেত্রফল তো ভেক্টর আসছে, এটা তো আমরা অলরেডি ভেক্টর চ্যাপ্টার একবার পড়েই আসছি। এখন বলো এই যে পেজটা আমি বোর্ডে ড্র করেছি, এই ক্ষেত্রফলটা কোন দিকে হবে, বলতে পারবা? এই তলটার ক্ষেত্রফল কোন দিকে হবে, স্যার ওইটা তলের যেই উপর, দিক থেকে স্যার তলের উপর লম্ব অঙ্কন করতে হবে। যেমন আমরা যদি বলি এখন এই মুহূর্তে মোবাইল ফোনের ক্ষেত্রফলটা হচ্ছে এই ব্ল্যাক স্ক্রিনটা, এই ব্ল্যাক স্ক্রিনটা এখন এইভাবে আছে, তার ক্ষেত্রফলটা কোন দিকে, এই ব্ল্যাক স্ক্রিনের উপর আমি একটা লম্ব অঙ্কন করি, তার লম্ব ডিরেকশনটাই হচ্ছে গিয়ে এই ব্ল্যাক স্ক্রিনের ক্ষেত্রফল। আমি যদি এখন এটাকে এইভাবে রাখি তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে কি, বাইরের দিকে। ঠিক আছে, আমি যদি এটাকে নিচের দিকে রাখি তার ক্ষেত্রফলটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে। যদি আমি এটাকে এইভাবে রাখি তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে এই দিকে, যদি এটাকে ঘুরে এইভাবে রাখি তাহলে ক্ষেত্রফল হচ্ছে এই দিকে। মনে থাকবে, ক্ষেত্রফলটা হচ্ছে তুমি যেমন যে ভূমির উপর বসে আছো বা দাঁড়িয়ে আছো, সেই ভূমির ক্ষেত্রফল হচ্ছে সোজাসুজি কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশনে। এই দেয়াল বা আমার পিছে যে দেয়ালটা আছে এই দেয়ালের ডিরেকশন হচ্ছে কোন দিকে, বাইরের দিকে। এই বোর্ডের ক্ষেত্রফল কোন দিকে, বাইরের দিকে। ঠিক সিমিলারলি এইখানে যে তলটা আমি ড্র করেছি এই তলের ক্ষেত্রফল কোন দিকে, সোজাসুজি পারপেন্ডিকুলারলি ডান দিকে। ওকে,
এখন এই ক্ষেত্রফলটা কি ওপেন নাকি আবদ্ধ বলো তো খেয়াল করে, এই ক্ষেত্রফলটা এটা হচ্ছে গিয়ে কি ক্ষেত্রফলটা কি একটা আবদ্ধ ক্ষেত্রফল, বদ্ধ, কারণ এই ক্ষেত্রফলটা এমন না যে ওপেন, মানে কোনো নির্দিষ্ট সীমানা নাই এরকম কোনো কিছু না, এটা হচ্ছে একটা সীমানা আছে, একটা নির্দিষ্ট আবদ্ধ ক্ষেত্রফল। তো আবদ্ধ যখন ক্ষেত্রফল হবে তখন আমরা ইন্টিগ্রেশন সাইনের মধ্যে পরিবর্তন আনবো, এটাকে আমাদেরকে লিখতে হবে ঠিক এইভাবে, এইভাবে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নটার মানে কি, এই চিহ্নটা মানে এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল। ওকে, যখন কোনো ইন্টিগ্রেশন আমি যখন করব তখন যদি এটাকে ক্লোজড হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ক্লোজ ইন্টিগ্রাল। ওকে, এটাকে আমরা ক্লোজ ইন্টিগ্রাল করবো, কারণ এতক্ষণ আমরা বা তোমরা ইন্টারমিডিয়েট বইগুলাতে যে ইন্টিগ্রেশন করবা সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে, যে এক্স এর মান 2 থেকে নিয়ে 3 পর্যন্ত, কখনো কিন্তু পড়বা না যে 2 থেকে শুরু হয়ে ঘুরে আবার 2-তে আসছে, এরকম কিন্তু পড়বা না। এরকম পড়বা কখন, যখন তুমি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাইবা বা একটা গোলকের তলের ক্ষেত্রফল বের করতে চাও, তখন হচ্ছে কি এরকম ক্লোজ ইন্টিগ্রাল আসবে। ওকে, যেহেতু এই ক্ষেত্রফলটা ক্লোজড, তো এই কারণে এখানে আমরা কি করলাম, ক্লোজ ইন্টিগ্রাল সাইনটা দিতে হবে। এই সাইন ইন্টিগ্রেশনে কোনো ইন্টিগ্রেশনের সূত্রের উপর কোনো ইফেক্ট তৈরি করবে না, এটা জাস্ট একটা সিম্বল আর কোনো কিছুই না। ওকে, আচ্ছা, তারপর আমাদের যদি কি ই এর মান যদি ফিক্সড হয়, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান যদি ফিক্সড হয় তাহলে এটা বাইরে চলে আসবে, আর যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান পরিবর্তনশীল রাশি হয়, মানে একটু পর পর চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমাদের ই এর মান ইন্টিগ্রেশনের ভিতরেই থাকবে। তবে বেসিক্যালি আমরা যেহেতু চার্জের মান ফিক্সড, একটা নির্দিষ্ট জায়গাতে একটা তল কল্পনা যদি করি, ওই চার্জ থেকে ওই তলটা যেহেতু নির্দিষ্ট দূরত্ব থাকবে তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কি হবে, ফিক্সডই হবে। এই কারণে ইটা বাইরে চলে আসবে, তখন আমাদের এই ডিএসটা ভিতরে থাকবে। তখন আমি কি করব, ইটা বাইরে রেখে ফেলবো, এই ক্লোজ ইন্টিগ্রাল আমরা এখানে লিখবো ডিএস। আর ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো দেখি, আমরা যদি ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স হয়, তাহলে ডিএস কে ইন্টিগ্রেশন করলে কত হবে, এস হবে। তাহলে এটা যেরকম আছে এরকমই থাকবে। ওকে, আর যদি ডিরেকশন কল্পনা করি আমি, তাহলে এখানে কি লিখবো, ই এস কস থিটা। যেহেতু ই এর ডিরেকশন আর এই তলের ক্ষেত্রফলের ডিরেকশন একই দিকে, তাহলে এখানে কি লিখতে পারি আমি, 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমাদের এখানে কত হবে, ই এস, এটাই হচ্ছে কি আমাদের ফাই। তবে ফাই এর ডেফিনেশন আমরা এইটাই পড়বো। ওকে, এটা অথবা এটা, এই যে দুইটা বক্স করে দেওয়া আছে, এটাই হচ্ছে কি আমাদের ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। আমরা যখন ম্যাগনেট নিয়ে পড়বো তখন আমরা পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স, আর এখানে যেহেতু আমরা ইলেকট্রিসিটি নিয়ে পড়ছি তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। বুঝা গেছে, বলো। এই দুইটাই মূলত আমার পরীক্ষাতে আসে, যে তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্স হচ্ছে গিয়ে কোনো একটা তলের ক্ষেত্রফল এবং ওই তল বরাবর লম্ব, ওই তল বরাবর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের উপাংশের গুণফলকে মূলত, বা উপাংশের ভেক্টর গুণফলকে, উপাংশের ভেক্টর গুণফল বা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং সংশ্লিষ্ট ক্ষেত্রফলের কল্পনা অতীত সংশ্লিষ্ট ক্ষেত্রফলের গুণফলকে বলা হয়ে থাকে ফ্লাক্স। এটা এভাবে লিখতে পারি বা এভাবে লিখতে পারো, তুমি যেভাবেই লিখো না কেন পিওর মার্কস পাবা, কোনো কনফিউশন নাই এখানে। ওকে, আচ্ছা, তড়িৎ ফ্লাক্স মূলত আমরা একটু পড়ে ফেললাম। এখন তড়িৎ ফ্লাক্স দিয়ে মূলত আমরা যেটাই বোঝাচ্ছি যে নাম্বার অফ ফিল্ড লাইন একটা ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু পাস করতেছে। এখন মনে করো এইভাবে তড়িৎ ফ্লাক্স গুলা এইভাবে পাস করতেছে। ওকে, এইভাবে পাস করতেছে, তাদের মাঝখানে একটা কি আছে, গ্যাপ আছে। গ্যাপ থাক বা গ্যাপ না থাক, তুমি যদি এই মোবাইল ফোনটাকে এইভাবে রাখি আমরা, বলতো এই মোবাইল ফোনের ভিতর দিয়ে কোনো ফ্লাক্স পাস করতেছে এখন, বলো পাস করবে, পাস করবে না, হয়তোবা উপর দিয়ে ঘেঁষে চলে যাবে, রাইট। কিন্তু আর যদি মোবাইল ফোনে একটা থিকনেস আছে, থিকনেসটাকে মনে কর আমি ধরলাম যে থিকনেসটা নাই, মনে কর আমি যদি একটা পেজ রাখি, ঠিক আছে, সাপোজ আমি একটা যদি পেজ নেই, আমি যদি মনে কর একটা পেজ নেই, ঠিক আছে, এই পেজটাকে যদি আমি এইভাবে রাখি তাহলে কি কোনো ফ্লাক্স প্রবেশ করতেছে এই পেজের ভিতর দিয়ে, আর যদি আমি এইভাবে রাখি পেজটাকে, ক্ষেত্রফল ভেদ করে যাবে, এই পাশে ভেদ করে বের হয়ে যাবে। আর যদি আমি এটাকে এইভাবে রাখি, পাকা করে রাখি, তাও যাবে,
তাও যাবে, কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র পুরোটা কিন্তু কাজে আসবে না। আমরা যেমন এখানে আমাদের যদি মনে করো তুমি একটা তল আছে, এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি যদি একটা সুতা দিয়ে টানো, তাহলে কি এই টানের পুরোটা এই বস্তুটাকে সামনে নিয়ে যাবে নাকি একটা উপাংশ নিয়ে যাবে? বলো তো। কজ উপাংশ। বলের এখানে যদি এফ বল দিয়ে টানো তাহলে কোনটা নিয়ে যাবে? এফ কস থিটা, তাই না? এফ কস থিটার কি করবে? এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাবে। ঠিক সিমিলারলি তুমি যদি একটা তল এইভাবে কল্পনা করো, এইভাবে যদি একটা তল অঙ্কন করা থাকে, তাহলে এই তলের ডিরেকশন কোন দিকে হবে বলো তো? এই তল থেকে একটা লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে এই তলের ডিরেকশন, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কি প্রাবল্য। তাহলে এই তল বরাবর এই তড়িৎ ক্ষেত্রের কোন উপাংশটা কাজে আসবে? এই যে এইটুকু ই কস থিটা না? এই কারণে ই কস থিটা আর এই ক্ষেত্রফলের যে ক্ষেত্রফলের ডিরেকশন তার গুণফলটাই হচ্ছে ক্ষেত্রফলের মানটা ই কস থিটা, আর কতটুকু ক্ষেত্রফল এই তলটা কত, ক্ষেত্রফলটা কতটুকু, সেটার গুণফলটাই মূলত কাজে আসে। এই কারণে আমরা হচ্ছে গিয়ে ডট গুণফলও করে থাকি। বোঝা গেছে ডিরেকশনটা কোন দিকে? এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য আর ক্ষেত্রফলটার মধ্যবর্তী কোণটাই হচ্ছে গিয়ে থিটা। ক্লিয়ার? এভাবে আমাদের কাজ করতে হবে। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু হবে না। যেমন ধরো পেজটাকে তুমি যদি এইভাবে রাখো, একটা পেজটা এইভাবে আছে, ঠিক আছে? একটা পেজ ঠিক